প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন টিম ড্রিম লাইভ ইউটিউব ভিডিও। আর আমাদের সাথে সব সময় থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা বেড়ে যাচ্ছি ক্রমশ, এবং আপনারা লাইকস করছেন, কমেন্টস করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে দুটো প্রশ্ন করব। এক নম্বর কথা হচ্ছে, রিজনেবল শব্দটার মানে কি, এবং রিজনেবল কথাটা কখন অ্যাকচুয়ালি কাস্টমারের কাছে আনরিজনেবল বলে মনে হয়। আর আমার এক বন্ধু যেমন মজা করে বলে যে কাস্টমার মানে কি, जो कष्ट करके करके मर गया उसको কাস্টমার বলা যায়। তো আজকে আমরা রিজনেবল এবং কাস্টমারি চার্জ এই শব্দ দুটো হেলথ ইন্স্যুরেন্সে কি মানে রাখে সেটা জানার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজরির সিইও শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। একটু মানে মজা করে শুরু করলাম ঠিকই, কিন্তু ভীষণ জরুরি একটা টপিক আজকের আলোচনাটা। এবং আমার তো মনে হয় এইভাবে বলা চলে, এর পিছনে কিছু ডার্ক সিক্রেটও লুকিয়ে আছে, কি বলো? একদম একদম তুমি একদম সহজে চলে এসো, এই জিনিসটা কাস্টমারের জানার জন্য খুব দরকার। একটা রিয়েল কেস স্টাডি আমার কাছে এসেছিল এবং তার থেকেই পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। তো আমি কেস স্টাডিটা দিয়েই বলি। আমি মূলত আমাদের এই চ্যানেলের জন্য আমি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলছি না, কিন্তু ঘটনাটা বলছি। কারণ এটা এটা মানে আমাদেরকে জানতে হবে কি কোথায় এই ব্যাপারটা সমস্যাগুলো আসে, এবং এটা কি ক্লেমকে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে একজন কাস্টমারের হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আমাদের সেটা সব থেকে জানা জরুরি। তো এখানে ক্ষেত্রে যে ভদ্রলোকের কথা বলছি আমার একজন কাস্টমার। তো উনি একটা পলিসি নিয়েছিলেন, আমি ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলছি না, কিন্তু সেখানে ক্ষেত্রে যে পলিসি প্ল্যান ছিল তাতে কিন্তু ওনার কোনো 10 লাখ টাকার পলিসি ছিল, এবং সেই 10 লাখ টাকার পলিসিতে ওনার সিঙ্গেল স্ট্যান্ডার্ড রুম এবং এছাড়া ওনার ডাক্তার চার্জেস বা আদার্স যাতে ছিল সেখানে কোনো ডিডাকশন ছিল না। শুধু কনজিউমেবলের জন্য সেখানে ডিডাকশনটা ছিল, যা হবে অ্যাকচুয়াল কনজিউমেবল সেখানে ক্ষেত্রে ওই টাকাটা কাটা হবে। তো এরকম একটা ব্যাপার ছিল। তো আলটিমেটলি এই একটা অপারেশন আমাদের কলকাতার ভাগীরথী নেউটিয়াস আমাদের পার্ক স্ট্রিটের ওখানেতে অপারেশনটা ওনার মিসেসের একটা অপারেশন হয়, সিস্টের একটা অপারেশন। এবং সিস্টের অপারেশনের ক্ষেত্রে সব থেকে বড় মজার ব্যাপার যে ওখানেতে প্রায় 2,30,000 টাকার মতো বিল হয়েছিল। তার মধ্যে 2,30,000-এর মধ্যে ওনার ডাক্তারের বিল ছিল 1,60,000, আর বাকি আদার্স প্রসেসের মধ্যে ছিল। তো সেখানে ক্ষেত্রে ওনার কনজিউমেবলের পার্টটা ছিল 20,000 টাকার মতো, আর বাকিটা ছিল ওনার আদার্স সমস্ত বিলিং এ। তো ন্যাচারালি ওই কনজিউমেবলটা উনি কাস্টমারও জানতেন, ওই 20,000 টাকা বাদ দিয়ে বাকি 2,10,000 টাকা উনি পেয়ে যাবেন। কিন্তু যখন ওনাকে পেমেন্ট করা হলো, মানে যখন অ্যাকচুয়ালি ভারতীয় ইন্ডিয়াতে কোনো এমনি নর্মাল আমাদের যে সমস্ত রিটেল হেলথের সাথে নর্মালি ক্যাশলেস হয় না, ওখানে রিইম্বার্সমেন্টই করতে হয়, এবং সেটা হসপিটাল থেকে অলরেডি তাকে ইনফর্ম করা ছিল, এবং তার জন্যই ওখান থেকে আসার পরে উনি হসপিটাল থেকে আসার পরে আমাদেরকে রিইম্বার্সমেন্টের জন্য দিয়েছিলেন। যখন ওনার বিলটা পেমেন্ট হলো সেখানে দেখা গেল যে উনি ওই 2,10,000 জায়গায় উনি পেয়েছেন 1,50,000 টাকা, আরো 60,000 টাকা কেটে নেওয়া হয়েছে। এবং তারপরে যখন আমরা তার ক্লেম সিটটা আসলো, ক্লেম সিটে দেখা গেল যে ওনার যে ডক্টর ফিস আছে 1,60,000, সেখানে ক্ষেত্রে কেটে ওনাকে দেওয়া হয়েছে 1,00,000 টাকা। ঠিক আছে, এবং তার পাশে লেখা আছে, যে কথাটা তো লেখা আছে, রিজনেবল অ্যান্ড কাস্টমারি চার্জেস। ঠিক আছে, ন্যাচারালি এরপরেই আমাদের পুরো ব্যাপারটা ক্লারিফিকেশনটা সামনে এলো। তো রিজনেবল কাস্টমারি চার্জেস কেন কি, তো এখানে ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির যে বক্তব্য এটা শুধু মানে এটা আমাদের দেখে নিতে হবে যখনই কোনো পলিসি আমরা নিচ্ছি, চাই ওই পলিসির মধ্যে সমস্ত কিছু আছে। আমার পলিসি ওয়ার্ডিং এতে যদি এটা লেখা থাকে যে এখানে এই রিজনেবল এন্ড কাস্টমারি চার্জেস অ্যাপ্লিকেবল, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই ধরনের টাকা কাটতে পারে। ওদের লজিক হচ্ছে যে আমাদের ওই এরিয়াতে, সাপোজ ওই আমাদের যদি পার্ক স্ট্রিট বা ওই এরিয়াতে ওই ধরনের সিস্টেম অপারেশনের জন্য স্ট্যান্ডার্ড যে হসপিটালগুলো আছে তাদের অ্যাপ্রক্স চার্জ ওরা একটা বেঁধে দিয়েছে যে 1,00,000 টাকা, মানে এই টাকাটাই আমরা দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় আমাদের হসপিটালে, আমরা কি দেখেছি, যেটা এক্সপিরিয়েন্স করেছি, একই অপারেশন হসপিটাল টু হসপিটাল চার্জ ভ্যারি করে। আজকে যে অপারেশনটা যে আমি যদি একটা ছোট একটা হসপিটালে করি বা নার্সিংহোমে করি, সেটা যদি আমাদের অ্যাপোলো বা বেলভিউ বা এরকম ধরনের বড় হসপিটাল, ন্যাচারালি ওটাই প্রায় 1.5 গুণ 2 গুণ বা 3 গুণ হয়ে যায়। তো কারণ হচ্ছে এটা হসপিটালের স্ট্যান্ডার্ডের উপর। তো সেখানে ক্ষেত্রে ডাক্তারদেরও কিন্তু যখন সে ডাক্তার ছোট নার্সিংহোমে করছে তার যা চার্জেস, যখন সে বড় জায়গায় গিয়ে করছে তার চার্জেস গুলো আলাদা। ইভেন বেডের ক্ষেত্রে এটা হয়, যখন আমরা নর্মাল শেয়ারিং বেডে ভর্তি হয় সেখানে ক্ষেত্রে ডাক্তারের যা একটা একই অপারেশন যা ফিজ হয়, যখনই সে কেবিনে বা কোনো ভালো শুট বা যেখানে ভর্তি হয়, তখন কিন্তু তার ডাক্তারের চার্জও প্রত্যেকটা চার্জই সেখান থেকে পোর্শনে বেড়ে যায়। এখানে ক্ষেত্রে যে ব্যাপারটা হলো, আমরা এইটা খুব মজার একটা ঘটনা। আমরা যখন এটাতে এলো কেসটা, তো আমরা প্রথমে পুরোটা আমাদের পলিসি ওয়ার্ডিং গোথ্রু করলাম। গোথ্রু করার পর দেখলাম যে এখানে কোথাও কোনো কিন্তু মানে আমাদের ওই জায়গাটা নেই, যে কি বলে আমার ওই ক্লজটা নেই। ক্লাসটা নেই। ঠিক আছে, তো সেখানে ক্ষেত্রে কিন্তু ওরা
যখন টাকা পেমেন্টের সময় কিন্তু রিজনেবল কাস্টমারি চার্জেস দেওয়া হয়েছে। তো এতে আমরা ইমিডিয়েটলি ওটাকে আমরা ওম্বার্সমেন্টের প্রসেস করলাম। এবং সব থেকে বড় মজার ব্যাপার কি, যখন ঘটনা ঘটেছিল তখন কোভিড এর পিরিয়ড চলছে, এবং কোভিড এর পিরিয়ডের জন্য হয়েছিল কি, তখন তো মোটামুটি সব ইয়ে হয়েছিল, প্রায় 1 বছরের কাছাকাছি কেসটা ডেফার হয়েছিল, মানে তখন হিয়ারিং এর অপশনও ছিল না। তো আলটিমেটলি আমরা এটাকে প্রসেস করে যখন ইয়ে হলো, তো আলটিমেটলি প্রায় 1 বছরের কাছাকাছি 9 থেকে 10 মাস ডেফার হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন হিয়ারিং হলো আমাদের, তখন হয়েছিল কি, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি মানে আমাদের ওম্বার্সমেন্ট যেটা আছে কলকাতাতে, ওম্বার্সমেন্টের যে অফিস, ফিজিক্যালি ওখানে যাওয়ার অপশন ছিল না, কারণ তখন কোভিড এর জন্য এন্ট্রি অ্যালাউড ছিল না। বটে। তখন তখন ওরা করলো কি, মানে আমি তখন দেখেছিলাম, কারণ আমি সেই সময় কাস্টমারের সাথে ছিলাম ওই দিন। ওনার হিয়ারিং ডেট দিয়েছিল বাড়িতেই, ওনাকে বলেছিল আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি বাড়িতে বসেই হিয়ারিং হবে। ওখানেতে যে জাজ থাকবে ওম্বার্সমেন্টের সে, এবং তার সাথে ইন্স্যুরেন্স কোম্পানির যে থাকবে সেও অন্যদের থাকবে, আমরা ব্যাপারটাকে করবো। তো একটা তারপরে উনি ডেট দেন, ওখানে কাস্টমারের কাছে মোবাইলে লিঙ্ক পাঠানো হয়, এবং সেই মোবাইলেতে কাস্টমার তার বাড়িতে বসেই করেন। আমি তার পাশেই পুরো ব্যাপারটা আমি দেখেছি এবং অবজার্ভ করেছি ওনাকে কি কি জিজ্ঞেস করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন তাকে হিয়ারিং হয়, ওখানে উল্টো দিকে জাজ, পাশেতে ইন্স্যুরেন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এবং কাস্টমার তিনজনেই বসে আছে। তো প্রথমেই জিজ্ঞেস করলো যে যার যে আপনার এই যে পলিসিটা যেটাতে আপনি এই টাকাটা কেটেছেন, তো ওই পলিসিতে কি ওয়ার্ডিং আপনার এটা রয়েছে? বললো না, আমাদের ওয়ার্ডিং এ নেই, কিন্তু আমাদের এই কোম্পানির কিন্তু কিছু ক্লজেতে এই ব্যাপারটা রয়েছে, সেই হিসেবে আমরা কেটেছি, কারণ আমাদের ক্ষেত্রে এইভাবে এই ব্যাপারগুলো করা রয়েছে। বলছে আপনার যে ওখানে ওয়ার্ডিং এ রুমের কি কোনো ক্যাপিং আছে, আইসিইউর কোনো ক্যাপিং আছে, বা কোনো সাপ্লিমিট আছে, বা যে ডিজিজটা আপনার হয়েছে ওখানেই কোনো এরকম স্পেসিফিক ইয়ে আছে যে এর বেশি পাবে না? বলছে না, এখানে কোনো নেই, পুরোটাই অ্যাকচুয়াল আছে, শুধু কনজিউমেবল এর জন্য আমরা টাকাটা কাটবো, যা আমাদের অ্যাকচুয়াল কনজিউমেবল কস্ট হবে। বলে সেটা তো আপনারা অলরেডি কেটেছেন, তারপরেও কিন্তু এই 60,000 টাকাটা কাটলেন কেন? বলছে না, ওখানে আমাদের ওই যেটা আছে ওটা আমাদের ওভারঅল প্রোডাক্টের মধ্যে ওটা থাকে, কিন্তু বলছে যে আপনার ওভারঅল প্রোডাক্টের মধ্যে হলো, কিন্তু আপনাদের বেসিক্যালি যে প্রোডাক্টটা নিচে তাতে কি আছে? বলছে না, তাদের মধ্যে নেই। তো বলছে অতএব যখন সেখানে নেই পলিসি ওয়ার্ডিং এ, তাহলে কিন্তু আপনি কাস্টমারের টাকা কাটতে পারেন না, এবং আমরা এটাতে রায় দিচ্ছি যে যে টাকা আপনারা কেটেছেন, এবং এই যে 9 মাস বা 10 মাস ডেফার হয়েছিল, তার ইন্টারেস্ট সমেত 60,000 টাকাটাকে উইথ 12,000 টাকা পেনাল ইন্টারেস্ট 72,000 কাস্টমারকে পে করতে বলা হলো। এবং সেটা বলে যে ভার্ডিক্টের উইদিন 1 মান্থ টাইম দেওয়া হলো, তার মধ্যে পে করতে হবে, নাহলে আবার অ্যাডিশনাল ইন্টারেস্ট দিতে হবে। তো একদম। যাই হোক, ইন্স্যুরেন্স কোম্পানি 15 দিনের মধ্যে পুরো প্রসেস করে তার পেমেন্টটা করে দেয় উইথ 12,000 ইন্টারেস্ট, যেটা আমরা দেখেছি। আমাদের একটাই বক্তব্য, যেটা এই ভিডিওটা করার পেছনে, আমরা ওম্বার্সমেন্টে গিয়ে কেসটা লড়েছিলাম, ওয়ার্ডিং এ ছিল না, কিন্তু পলিসি নেওয়ার সময় তো আমরা সবসময় ওয়ার্ডিং পড়ার সময় পাই না, বা সুযোগ পাই না, বা সম্ভবও হয় না সবসময়। কিন্তু যদি কোথাও কোনো এই ধরনের ক্লজ থাকে যে কি বলে রিজনেবল এন্ড কাস্টমারি চার্জেস, তাহলে কিন্তু সমস্ত কিছু দেখে আমার কিন্তু পলিসি নেওয়া উচিত না, কারণ এখানে থাকলেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কোর্টে বল হয়ে যাবে, তখন কিন্তু চাইলে সে কোনো জায়গায় মনে করে যে এর থেকে বেশি দেবো না, তাহলে কিন্তু টাকা কাটতে পারে। এটা কিন্তু অ্যাজ পার রুল জায়গায় বলা হচ্ছে। অতএব পলিসি করার আগে কিন্তু আগে জেনে নিতে হবে যে এই পলিসিতে কোনো রিজনেবল কাস্টমারি ক্লজ আছে কিনা। এটা আমি বলার জন্যই ভিডিওটা করা, এবং সবাইকে অনুগত করবো যে আপনারা যখনই কোনো পলিসি নিচ্ছেন তাতে এই রিজনেবল কাস্টমারি ক্লজটা আছে কিনা জেনে তবেই কিন্তু পলিসি নেবেন। আর যে পলিসিতে ক্লজটা থাকবে, রিকোয়েস্ট করবো সেই পলিসি নেবেন না। তাতে যদি প্রিমিয়াম একটু সামান্য বাড়ে, তাহলেও কিন্তু আপনার ভবিষ্যতে ক্লেমের জন্য ওটা অনেক বেশি হবে, আপনাকে অনেক কম পেনাল ইন্টারেস্ট দিতে হবে। বা এই যে কনজিউমেবলটা যেটা কাটছে এখন, অনেক প্রোডাক্ট এসে গেছে যেখানে পুরো কনজিউমেবলও কভার করে, এবং তার কম্প্রিহেন্সিভ কভারও পাওয়া যায়। সেটা ধরনের প্ল্যানই আমার মনে হয় নেওয়া সব থেকে বাঞ্ছনীয়, যেখানে একটা টাকাও পকেট থেকে খরচা করতে হবে। দ্যাট ওয়াজ মাই মেসেজ, অ্যান্ড দিস ইজ আ কজ ফর ডুইং দিস ভিডিও। ভিডিও এটা ছিল, মানে খুব রসিকতা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু দেখো, মানে রিজনেবল সত্যি তো একই জায়গায়, মানে ইন্স্যুরেন্স কোম্পানিরও একটা বক্তব্য আছে যে একই জায়গায় একটা চার্জ কেউ 1 লাখ টাকা নিচ্ছে, একই জায়গায় তার পাশে একটা হসপিটাল 5 লাখ নিচ্ছে। তো তাদের পক্ষেও তারা পেমেন্ট করার আগে রিজনেবল কোনটা মনে করছে সেটা নিয়ে তারা ভাবতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম এর একটা লিগাল দিকও আছে, যাতে কাস্টমারকে মার না খেতে হয়। সেই জন্য এটা খুব দরকারি একটা ভিডিও ছিল। একই সাথে আপনারা যারা দেখছেন দর্শকরা, তাদেরকে বলি, আজকাল নেটে তো আপনারা অনেক পলিসি দেখেন এবং চট করে করেও ফেলেন। আমরা স্টাডি করে দেখেছি আপনাদের মূল লক্ষ্য থাকে কোথায় কমে পাচ্ছি। এবার বুঝতে পারছেন কোথায় কমে পাচ্ছেন। হ্যাঁ, সস্তা যে সবসময় সেরা হবে এই গ্যারান্টিটা কিন্তু নেই। এবং এইখানেই প্রয়োজন পড়ে আপনার দুটো কাজ করা। আইদার পুরো নেট থেকে বা কোম্পানি থেকে টোটাল কোম্পানির ওই 40-50 পাতার পুরো যে পলিসি ওয়ার্ডিং, সেটা পড়ুন, মানে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন।
অথবা কোনো একজন প্রপার অ্যাডভাইজারের কাছ থেকে এটা বুঝে নিন। সেইটুকু আপনি করলে আপনি অনেক দিক থেকে উপকৃত হবেন। এবং এই প্রসঙ্গে শেষ কথা বলি, ড্রিম লাইফ অ্যাডভাইজারির আমাদের কাজটা কি? আমরা জাস্ট শুধু এজেন্ট নয়, আমরা প্রপার অ্যাডভাইজার তৈরি করার ট্রেনিংটা দিই, যাতে আপনাকে আপনার প্রয়োজন বুঝে ঠিক ভাবে আপনাকে গাইড করা যায়, যাতে আনরিজনেবল ভাবে আপনাকে কাস্টমার হিসেবে মার না খেতে হয়। তাই না শুভ্র? একদম একদম। তো এই কথা বলেই রাখছি, আর বেশি কিছু বলার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। খুব শিগগিরই ফিরে আসছি আবারও খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা। থ্যাংক ইউ।